হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রায়হান ভাই নামে একজন আছে, আমি দেখাই দিতাম। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? এই তো ভাইয়া, সৃষ্টিকর্তার কৃপায় আছি। তো বেসিক্যালি হচ্ছে আজকে আমাদের পরীক্ষা পরবর্তী প্রথম ক্লাস, পরীক্ষা না, রেজাল্ট পরবর্তী প্রথম ক্লাস। এর আগে আমাদের একটা দুটো ক্লাস হয়েছে। আমরা হচ্ছে ক্লাসগুলো সম্পর্কে যারা প্রিভিয়াস এনরোলড স্টুডেন্ট ছিলেন তারা অবগত ছিলেন। তো আজকে যতগুলো ক্লাস হয়েছে তার পরবর্তী ক্লাস থেকে হবে, আই গেস 3টা বা 4টা ক্লাস হয়েছে। তো আজকের এই ক্লাসটা বিজনেস স্ট্র্যাটেজিতে মজার বিষয় হচ্ছে এমন না যে আপনি প্রথম ক্লাসটা না করলে পরেরটা কিছু বুঝবেন না, এরকম বিষয় কিন্তু খুব একটা না। এখানে এক একটা মডেল, এক একটা চ্যাপ্টার একটা থেকে একটা কিছুটা আলাদা, তবে কিছু জিনিসের কানেক্টিভিটি আছে যেটা বেসিক আমরা সবাই জানি। তো এক্ষেত্রে হচ্ছে কথাটা কেন আগে বললাম যে তাহলে আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে এগুলো হচ্ছে পরবর্তীতে যদি আমাদের সাথে কেউ জয়েন করে তারা ওই প্রিভিয়াস ক্লাসগুলো রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে। আর যারা লাইভ ক্লাস করেছে তারা তো করেছেই, আর পাশাপাশি হচ্ছে সকলকে রেকর্ডেড ভিডিও দিয়ে দেওয়া হবে পরীক্ষার সময় পর্যন্ত। দ্যাট মিনস পরীক্ষার পরবর্তীতে আর ওই রেকর্ডেড ভিডিও থাকবে না। ঠিক আছে, ওই পরীক্ষা পর্যন্ত থাকবে। আর আমাদের এই কোর্সে আমাদেরকে মেন্টর হিসেবে রোল প্লে করতেছেন আমাদের শ্রদ্ধেয় শেফাজ বিন রহিম এসিএ ভাইয়া। তো উনি পাশাপাশি আমাদের এখানে অ্যাডভান্স লেভেলেরও ক্লাসে আছেন ভাইয়া। তো পাশাপাশি এখন প্রফেশনাল লেভেলে ভাইয়া হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড টেকনোলজিটা দেখবেন। আর প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে এটা আপনারা যদি আমাদের সাথে জয়েন হতে আগ্রহী থাকেন আজকের ক্লাসটা দেখুন। আমি বলবো আমাদের এখানে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের ক্লাসই দেখুন। বিভিন্ন মেন্টর আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে পড়াবেন, এক একজনের এক একটা স্ট্র্যাটেজি যেটা যেটার জন্য দরকার সেটা আপনাদেরকে প্রোভাইড করবে। সো এক্ষেত্রে সকলকে সকল সাবজেক্টের ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবং সেটা রুটিন অনুসারে অন্তত আমরা 1 সপ্তাহ রাখবো, মানে প্রত্যেকটা সাবজেক্টে অন্তত একটা বা দুটো করে ক্লাস আপনারা দেখতে পারবেন। আর প্রিভিয়াস ক্লাসগুলো যেটা হয়েছে সেটা ইউটিউবে আজকের মধ্যে আশা করি আমি চেষ্টা করবো সবগুলোই সাবজেক্টেরই আপলোড দিয়ে দেওয়ার জন্য। তো বাকিটা হচ্ছে আপনারা লাইভে আমাদের সাথে করতে পারবেন যখন আপনারা মানে এনরোল করবেন তখন। আর এটাকে অবশ্যই একটা ইনভেস্টমেন্ট হিসেবে নিবেন। কজ কেন? কারণ হচ্ছে এখান থেকে আপনি এমন অনেক কিছু পাচ্ছেন যেটা কিনা বারবার গিয়ে ঠেকে শেখার থেকে মানে কোন একটা জায়গায় যেখানে এক্সপার্টরা আছেন আপনাকে অলরেডি বলে দিবেন যে কোনটা আপনার জন্য বেটার হবে বাই দ্য গ্রেস অফ অলমাইটি, যেটা আমাদের সকলের জন্য সহায়ক হবে বলে আমার বিশ্বাস। তো আমি আর দেরি না করে, অলরেডি ভাইয়া আমাদের মাঝে জয়েন করেছেন, আমি ভাইয়াকে ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? আমরা কি সবাই আসছি? শুরু করব? জি ভাই, আমরা শুরু করে দিই। ওকে, যেহেতু 11টা বেজে গেছে, আমাদের আজকের যে টপিকটা, আহ, এই টপিকটি একটু লেন্দি এবং খুবই ইম্পর্টেন্ট। আমাদের ইদানিং দেখা যায় বিজনেস স্ট্র্যাটেজি তো ম্যাথ আসে। সো এই ম্যাথ গুলো বেসিক্যালি এখন আজকে আমরা এখন যে চ্যাপ্টারটা পড়বো এই চ্যাপ্টার থেকেই বেসিক্যালি ম্যাথটা আসে। স্ক্রিনটা শেয়ার করি।
স্যার আমার একটা কল আসছিল। আমরা আজকে পড়বো হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। সো রিস্ক ম্যানেজমেন্ট শুনলে আমরা কি বুঝি? সেজন্য বলেন তো, রিস্ক ম্যানেজমেন্ট, রিস্কটা কি? রিস্কটা সার্টেনও হতে পারে, আনসার্টেনও হতে পারে। আর ম্যানেজমেন্ট বলতে রিস্কটাকে মিনিমাইজ করাটাকে বুঝি। মানে এটা কিভাবে মিনিমাইজ করা যায় কতটুকু? রিস্ক তো সার্টেন আনসার্টেন হতে পারে, কিন্তু রিস্ক জিনিসটা কি? রিস্ক হচ্ছে গিয়ে আমাদের বেসিক্যালি কিছু পসিবল আউটকাম। এখন রিস্ক শুনলেই আমাদের মাথায় ফার্স্টে কি আসে? নেগেটিভ জিনিস আসে না? এটা এই জিনিসটা খুবই রিস্কি। আমরা যে নর্মালি কথাবার্তা বলার সময় আমরা বলি হচ্ছে গিয়ে এই জিনিসটা যে করবো এটা তো একটু রিস্কি। হ্যাঁ, রিস্ক বলতে কি পজিটিভ জিনিস বোঝায় নাকি নেগেটিভ জিনিস বোঝায় বলেন তো? প্রথমেই নেগেটিভটাই মাইন্ডে আসে। মাইন্ডে আসে, কিন্তু রিস্ক কি আসলে নেগেটিভ কিছু? না, নেগেটিভ না। তাহলে কি রিস্ক বলেন তো? রিস্কটা হচ্ছে যে ওই যে আপনি বললেন যে ভাইয়া আউটকামটা পসিবল আউটকামটা। তো এটা মানে কোনো কাজ করার আগে এই যে ও সম্পর্কে অ্যানালাইসিস করে ঠিক করা যায় আছে এই রিস্ক হতে পারে, ওইটার ব্যাপারে তখন মিনিমাইজের ইয়ে নেওয়া। ভাইয়া আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। রিস্কটা হচ্ছে আমি একটা প্ল্যান করে কাজ করছিলাম, আমার যে প্ল্যান ছিল সেই প্ল্যানের ডেভিয়েশন হতে পারে। এটা কোনো সময় আমার নেগেটিভ হতে পারে, কোনো সময় আমার পজিটিভ হতে পারে। এটা হচ্ছে রিস্ক। আমি একটা প্ল্যান সেট করেছিলাম, সেই সেটের বাইরে গিয়ে আমার কাজ হতে পারে, অথবা ওই প্ল্যানটা ইমপ্লিমেন্টেশনে গিয়ে আমার কিছু রিস্ক ফ্যাক্টর আসতে পারে যেটা আমার কাজকে গতিকে বাধা দিতে পারে। সেই ধরনের জিনিসগুলোকে আমাকে ওভারকাম করে যেতে হবে, সেটা হচ্ছে রিস্ক। ভেরি গুড। সো আপনারা জানেন রিস্ক কি তাহলে? সো মজুমদার ভাই আনসার দিলেন তাই না? আর জানেন তাসনিন আপু। ভাইয়া আমাকে সাখাওয়াত বললেই ভালো হবে, সাখাওয়াত আচ্ছা, মজুমদার নাম, সাখাওয়াত। সাখাওয়াত ভাই। সাখাওয়াত জি। ভাই এবং জারিন তাসনিম আপু, আপনার দুজন অ্যান্সারই কারেক্ট সামহাউ। সো আমাদের রিস্কটা কিন্তু বেসিক্যালি যেটা বললাম, এটা কিন্তু আসলে নেগেটিভ কিছু না। রিস্কে কিন্তু আমার পজিটিভও হতে পারে। আমার রিস্কের উপর ডিপেন্ড করে আমার আউটকামটা কি হবে। এই যে আমরা বিজনেসে পড়ি না, যত বেশি রিস্ক তত বেশি প্রফিট। সো রিস্কের সাথে কিন্তু আমার রিওয়ার্ড জড়িত। আমি রিস্ক না নিলে আমার রিওয়ার্ড আসবে না। সো আমরা যে সবসময় রিস্ক শুনলেই ভাবি একটা নেগেটিভ জিনিস, রিস্ক জিনিসটা আসলে নেগেটিভ না, অতটাও নেগেটিভ না। এই যে হ্যাঁ, সো রিস্কের ডেফিনেশন হতে পারে। এরপর রিস্ক আর আনসার্টেনিটির মধ্যে পার্থক্য কি? আনসার্টেনিটি কি বলেন তো? আনসার্টেনিটিটা হচ্ছে আমার এক্সপেক্টেড ছিল না, হওয়ার কথাই না, কিন্তু হইছে এই টাইপের। না, ভাই হইছে আমি কিন্তু এমন বই থেকে কিছু না, বাট আমি জানি না মানে যেমন রিস্কে আমরা কোয়ান্টিফাই করতে পারি। আনসার্টিনিটি যেটা আমি আগে থেকে প্রিডিক্ট করতে পারি না। এক্স্যাক্টলি, আগে থেকে আমি প্রেডিক্টই করতে পারি না। আমি রিস্কটা কিন্তু আমি প্রেডিক্ট করতে পারি, মানে আমি কিন্তু মিজার করতে পারি, মিজারেবল। আর আনসার্টেনটার যেটা, সেটা হচ্ছে কি আমি মিজারই করতে পারি না। হ্যাঁ, এটা কোনো আমি প্রবাবিলিটি পারি না। মানে আনসার্টেনটি হচ্ছে আরো বেশি খারাপ বেশি রিস্কের খারাপ। চেয়ে। হ্যাঁ, আনসার্টেনটি রিলেটেড আমি আমার কাছে কোনো ল্যাক অফ ইনফরমেশন, আমার কাছে কোনো ইনফরমেশনই নাই। যেমন মনে করেন ভূমিকম্প হওয়াটা, এটা কি আমাদের জন্য রিস্ক নাকি আনসার্টেন? আনসার্টেনিটি। আনসার্টেনটি, কারণ আমরা কোনো প্রকার ইনফরমেশনই আমরা থাকে না। কিন্তু মনে করেন কালকে বৃষ্টি হবে, এটা কি আনসার্টেনটি নাকি রিস্ক? এটাও তো আনসার্টেনিটি। এটা কখনো আবহাওয়া অধিদপ্তর বললেও হয় না। না, এটা হচ্ছে কি রিস্ক। কিন্তু আমার কিন্তু বৃষ্টি প্রেডিক্ট করা যায়। আপনার
কখনো আবহাওয়া প্রেডিক্ট করলেও পারা যায় না, সেজন্যই তো এটা রিস্ক, বুঝছেন? আচ্ছা আচ্ছা আউটকামটা হচ্ছে কি এক্সপেক্টেড টু হ্যাপেন, নট যে এটা আপনার হবেই। যদি আচ্ছা আপনার হয়ে যায় তাহলে আপনার রিস্ক কেমনে হলো এটা? কিন্তু বৃষ্টিটা ম্যাক্সিমাম টাইমই প্রেডিক্ট করলে হয়, আবার হয় না অনেক সময়, সেজন্য এটা রিস্ক। আর আনসার্টেনটি কি, যেটা আমি প্রেডিক্টই করতে পারবো না। যেমন বৃষ্টি তো আমি প্রেডিক্ট করতে পারি, তাই না? জি তো এটা হচ্ছে ডিফারেন্স। আর ডাউনসাইড রিস্ক কি, যেটা পিওর রিস্ক, আমি জানি এটা নেগেটিভ সিনারিও, মানে এটা আমি ব্যবসায় লস খাবো, আমি শিওর, ঠিক আছে? এখন আমি মনে করেন, এখন যদি আমি মনে করেন আমি যদি এখন ইসরায়েলে গিয়ে যদি এখন আমি একটা মনে করেন মসজিদ দিতে চাই ধরেন, তাহলে কি ওরা আমাদেরকে দিতে দিবে? এটা কি আমি পিওর রিস্ক না? এখানে গেলে আমার হচ্ছে লিগে মারা যাওয়ার চান্স আছে, বা আমাকে দিতে দিবে না, বা এরকম টাইপের, মানে যেটা ডাউন সাইড রিস্ক, যেটা আমি জানি আমি শিওর এটা আমার নেগেটিভ হবে, ওয়ার্স্ট কেস সিনারিও। হ্যাঁ, আর আপসাইড রিস্ক কি, যেটা হচ্ছে লিগে স্পেকুলেটিভ রিস্ক বা অপরচুনিটি, যেখানে হচ্ছে লিগে আমি আমার বেটার হওয়ার চান্স আছে, বেস্ট কেস সিনারিও। হ্যাঁ, মানে আমি জানি এটা আমার পজিটিভ আউটকামের পসিবিলিটি বেশি। আর ডাউন সাইড রিস্ক হচ্ছে লিগে ওয়ার্স্ট কেস সিনারিও, আমি জানি এটা আমার খারাপই হবে। সো রিস্ক আর আনসার্টেনটি পার্থক্য এখানে আছে। সো ডিফারেন্স আর বলা লাগবে, আমি বেসিক ডিফারেন্সটা বলে দিছি। সো এরপর চলে গেলে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট। তো আমরা রিস্ক জানলাম, রিস্ক ম্যানেজমেন্টটা কি, রিস্কটাকে আমরা যেভাবে কন্ট্রোলের মধ্যে রাখি, ম্যানেজ করি। রিস্ক তো আমাদের লাইফের সব কিছুতেই আছে। তো রিস্কটাকে তো আমাদের একটা কন্ট্রোলেবল একটা পর্যায়ে রাখতে হবে, বা আমাকে এটা ম্যানেজ করতে হবে। তো রিস্ক ম্যানেজমেন্টের জন্য বেসিক্যালি এখানে আমাদেরকে বলা আছে যে আমাদের ফার্স্টে বলছে হচ্ছে গিয়ে দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং অ্যান্ড অ্যাসেসিং। হ্যাঁ, অ্যাসেসিং এর মধ্যে আবার অ্যানালাইজিং এন্ড ইভালুয়েটিং রিস্ক এন্ড ডেভেলপমেন্ট, ইমপ্লিমেন্টেশন এন্ড মনিটরিং অফ স্ট্র্যাটেজি টু রেসপন্ড টু দোজ রিস্ক। সো রিস্কটা কি করতে হবে আমাদের? ফার্স্টে চিহ্নিত করতে হবে যে আমার এই জায়গায় আমার রিস্ক আছে, আইডেন্টিফাই করলাম। তারপর আমি এটারে অ্যানালাইজ করলাম, এই রিস্কটা যে হচ্ছে, এই রিস্কটা আমার ক্যালকুলেট করলাম যে আমার রিস্কটা কতটুকু। মনে করেন আমার ব্যবসার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, হ্যাঁ আমি একটা চায়ের দোকান দিচ্ছি, এখন এই চায়ের দোকানটা হচ্ছে গিয়ে আমার কাস্টমার কতটুকু আসবে, কতটুকু, বা বৃষ্টি, আমি খোলা মাঠে চায়ের দোকান দিছি, তো বৃষ্টি পড়লে আমার তো চায়ের দোকানটা বন্ধ থাকবে, আমি এগুলো অ্যাসেস করলাম। এরপর রেসপন্ডিং টু দ্য রিস্ক, মানে আমি হচ্ছে কি এরপর মনে করেন এখন বৃষ্টি পড়ার প্রবাবিলিটি আছে, এরপর আমি এটা দেখলাম হ্যাঁ বৃষ্টি এই সপ্তাহে অনেকবার বৃষ্টি পড়ার প্রবাবিলিটি আছে, আমার ব্যবসা তো বন্ধ থাকবে। সো আমি কি করলাম, রেসপন্ড করলাম কেমনে, আমি একটা ছাতা লাগাইলাম। হ্যাঁ, তারপর কি করলাম, কন্টিনিউয়াস মনিটরিং, আমি হচ্ছে কন্টিনিউয়াসলি জিনিসটা মনিটর করে একটা কন্ট্রোলেবল পর্যায়ে রাখলাম। এই পুরো প্রসেসটাকেই বলে হচ্ছে গিয়ে রিস্ক ম্যানেজমেন্ট। হুম। সো এখানে হচ্ছে গিয়ে রিস্ক ম্যানেজমেন্ট পলিসিতে হচ্ছে গিয়ে কারা কারা ইনভলভ। হ্যাঁ, বিজনেসের কারা কারা রিস্ক ম্যানেজমেন্টে ইনভলভ, এটা হচ্ছে গিয়ে সিম্পলি বোর্ড, ম্যানেজাররা, ইন্ডিভিজুয়ালরা, যারা যারা আছে সবাই আর কি ইনভলভ। সো এইখানে হচ্ছে গিয়ে রিস্ক ম্যানেজমেন্ট পলিসি যদি ভায়োলেট করে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের কি কি ধরনের প্রাইস পে করতে হয় বড় বড় কোম্পানিকে, বা আমাদের কোন জিনিসগুলো খুবই রিস্কি হয়ে উঠে, লাইক কর্পোরেট কোডস অফ কন্ডাক্ট, এনভায়রনমেন্টাল পলিসিস, আমাদের গভর্নমেন্টের যত এরকম পলিসিস টলিসিস আছে এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্টের, এগুলা, তারপর হেলথ এন্ড সেফটি পলিসি, এগুলো ফলো করতে হয়, ফাইন্যান্সিয়াল কন্ট্রোল, ইনফরমেশন সিস্টেম, পেনশন কন্ট্রোল, ইন্টারনাল অডিট প্রসেসেস। সো এগুলা
এগুলো হচ্ছে কি আমার বিভিন্ন ধরনের রিস্ক মিনিমাইজেশনের জন্য আমরা এগুলা করে থাকি আর কি। বেসিক্যালি একটা বিজনেসে আমার রিস্ক মিনিমাইজেশনের জন্য এই ধরনের পলিসি করে থাকে অনেকে, বড় বড় কোম্পানিতে, সব কোম্পানিতেই করে না। বিভিন্ন জায়গায় দেখবেন ফাইন্যান্স কন্ট্রোলার পোস্ট থাকে, সো ওই ফাইন্যান্স কন্ট্রোলার পোস্টটা কিন্তু হচ্ছে গিয়ে এই যে ফাইন্যান্সিয়াল কন্ট্রোলের জন্য। হ্যাঁ, লাইক আমার আর্নিং, আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার, আমার অ্যাকাউন্টিং সিস্টেম ঠিক আছে কিনা, এগুলো সব কন্ট্রোল। ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট রাখে কেন? এই যে রিস্ক অ্যাভয়েড করার জন্য। এগুলো এইসব ডিপার্টমেন্টের কিন্তু ক্রিয়েশনই হচ্ছে রিস্ক থেকে বাঁচার জন্য। সো আমার এখানে রিস্ক ম্যানেজমেন্টের জন্য একটা মডেল, বেসিক্যালি আমাদের চ্যাপ্টারটা এখান থেকে শুরু হবে। হ্যাঁ, এর উপরে কি ছিল এগুলো ছিল আমরা জাস্ট ডেফিনেশন গুলো পড়ছি। তো এখান থেকে আমার চ্যাপ্টারটা শুরু হবে রিস্ক ম্যানেজ করার যে মডেল। হ্যাঁ, আমরা কিভাবে রিস্ক ম্যানেজ করি। সো রিস্কটা আমার ম্যানেজ করার জন্য হচ্ছে কি আমার ফার্স্টে রিস্ক অ্যাপেটাইটটা দেখতে হবে, তারপর রিস্কটা আইডেন্টিফাই করতে হবে, তারপর রিস্কটা অ্যানালাইসিস করতে হবে, রিস্কটা ইভালুয়েট করতে হবে এবং রেসপন্স করতে হবে। এরপর রিস্কটাকে মনিটর করতে হবে, রিপোর্ট করতে হবে, তারপর আবার রিভিউ করতে হবে। সো এই 6টা 1 2 3 4 5 6 6টা স্টেপ, এই 6টা স্টেপের মাধ্যমে আমরা রিস্কটাকে ম্যানেজ করি ওভারঅল। হ্যাঁ, সো আমরা ওয়ান বাই ওয়ান এই 6টা স্টেপ দেখবো। ফার্স্ট স্টেপটা কি? রিস্ক অ্যাপাটাইট। অ্যাপাটাইট মানে কি বলেন তো? সাধারণত তো অ্যাপাটাইট বলতে ওই যে বিফোর কোথাও বুফে টুফে লাঞ্চে টাঞ্চে গেলে একদম লাস্টে যে জিনিসটা সুইট টাইপের দেয় ওইটা খাবারের ক্ষেত্রে আমি এখানে বুঝতে পারছি না। লাস্টে না, আপনি খাবারের ক্ষেত্রে যেটা বলছেন ওটা শুরুতে যেটা দেয় সেটা অ্যাপাটাইট, আর শুরুতে হ্যাঁ, লাস্টেরটা ডেজার্ট। ডেজার্ট হ্যাঁ ডেজার্ট। অ্যাপাটাইটটা হচ্ছে শুরুটা, কিন্তু এখানে কি বুঝাইছে অ্যাপাটাইটটা বলতে আমি বুঝতে পারছি না। আইডেন্টিফাই ঠিক আছে, অ্যানালাইসিস ঠিক আছে, ইভ্যালুয়েশন ঠিক আছে, মনিটরিং, প্রসেস ফিডব্যাক এটাও ঠিক আছে, অ্যাপাটাইটটা একটু জানতে হবে। আচ্ছা, আমাদের রিস্ক অ্যাপাটাইট বলতে আপনারা যে খাবারের কথাটা বলতেছেন, এটা কিন্তু আমার আসলে কোনো ফুড না। মনে করেন আমার লাস্টে যেটা দেয় ওটা ডেজার্ট, আর ফার্স্টে যেটা দেয় ওটা আমি জানি স্টার্টার বলে, ওটা স্টার্টার বলে। হুম, কিন্তু অ্যাপাটাইট আবার খাবারের সাথে রিলেটেড, আপনি কিন্তু কারেক্টলি বলছেন। যেমন আমার হচ্ছে কি আজকে ওই না, আমার আজকে অ্যাপাটাইট নাই, খাওয়ার অ্যাপাটাইট নাই। খাওয়ার অ্যাপাটাইট নাই মানে কি? খাবার ওরকম চাহিদা নাই। হ্যাঁ, বা আমি বলছি আজকে আমার খাবারের অ্যাপাটাইটটা খুব বেশি, তার মানে আমার আজকে কি ক্ষুধা লাগছে, মানে আমার খুব খাইতে ইচ্ছা করতেছে। হ্যাঁ, মানে আমার খাবারের জন্য প্রিপারেশনটা খুব ভালো। বুঝছেন? অ্যাপাটাইট মানে হচ্ছে রেডিনেস। সো রিস্ক অ্যাপাটাইট কি? ইজ দ্য এক্সটেন্ট টু হুইচ আ কোম্পানি ইজ প্রিপেয়ার্ড টু টেক অন রিস্ক টু অ্যাচিভ ইটস অবজেক্টিভ। ঠিক আছে, এখন আমার কি খাবারের অ্যাপাটাইট যদি বেশি থাকে তাহলে আমি কি বেশি খাই না? জি, কম থাকলে আমার কম খাই। তো রিস্কের অ্যাপাটাইট, একটা ম্যানেজমেন্টে যদি রিস্কের অ্যাপাটাইট বেশি থাকে তাহলে ও কি করবে? বেশি রিস্ক নিবে, তাই না? আর রিস্কের অ্যাপাটাইট যদি কম থাকে রিস্ক কম তাহলে নিবে। এটা কি লেভেল বোঝাচ্ছে যে মানে? হ্যাঁ, লেভেল বুঝাচ্ছে। অ্যাপাটাইট মানে কি? মানে অ্যাপাটাইট মানে আমি বললাম না আমার এই ভিতরে মাত্রায় ক্ষুধা নিব, ওই কতটুকু। মাত্রায় নিব, হ্যাঁ। ক্ষুধা মানে আমি আমার কতটুকু আজকে খেতে পারবো, আমার আজকে খাবারের অ্যাপেটাইট নাই বা অ্যাপেটাইট আছে। সো আমার চাহিদাটা কতটুকু খাবারের। সো রিস্ক অ্যাপেটাইট বলতে হচ্ছে কি রিস্কের চাহিদাটা কতটুকু, রিস্ককে একটা ফেস করার ম্যানেজমেন্ট মেন্টালিটি, রিস্ক কতটুকু নিচ্ছে। রিস্ককে ফেস করার মেন্টালিটি। হ্যাঁ, হ্যাঁ বলতে পারেন, সুন্দর টার্ম দিচ্ছেন, রিস্ককে ফেস করার মেন্টালিটি। হ্যাঁ, সো এটার উপর বেস করে ম্যানেজমেন্ট বা কোনো একটা ইন্ডিভিজুয়াল বা একটা কোম্পানি রিস্ক অ্যাভার্স অ্যাটিটিউডে থাকতে পারে। রিস্ক অ্যাভার্স অ্যাটিটিউড কি? যে কিনা রিস্ক অ্যাপাটাইট খুবই কম, তার রিস্ক নেওয়ার ইচ্ছাই নেই, মন মানসিকতাই নেই, তারা রিস্ক অ্যাভার্স থাকে। এরপর রিস্ক নিউট্রাল হতে পারে অনেকে, যে আমার আসলে কিছু যায় আসে না, আমি একটা ক্যালকুলেটিভ ডিসিশন নিব। একজন কি হতে পারে? রিস্ক সিকার। রিস্ক সিকার অ্যাটিটিউড যাদের, তারা কি করে? অনেক বেশি রিস্ক নেয়। এর মধ্যে
সবচেয়ে ভালো কোনটা বলেন তো আপনারা এই তিনটার মধ্যে? রিস্ক অ্যাভার্স। নিউট্রালটা আমি একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত নিব, রিস্ক তো আমাকে নিতে হবে। না, নিউট্রাল হলে আপনি একজন রিস্ক বলছেন নিচ্ছেন না, নিউট্রাল, একজন বলছেন অ্যাভার্স। কিন্তু এটা হচ্ছে রিস্ক সেকিংটা হচ্ছে সবচেয়ে ভালো, যেটাতে আপনি প্রফিট গেইন করবেন, চ্যালেঞ্জের মোকাবেলা করবেন এবং এগিয়ে যাবেন, আপনি দমে যাবেন না। সাখাত ভাই ডুবে গেলে পুরা ডুবে যাব। চেকিং মানে সে তো খুব এগ্রেসিভ ভাবে নিবে। না, সাকওয়াত ভাই ইজ রাইট, কারণ রিস্ক তো সিকার মানে খারাপ না, কিন্তু রিস্ক সিকার মানে কিন্তু হচ্ছে কি আমি যদি বেশি রিস্ক নেই, যে যে ব্যক্তি বেশি রিস্ক নেবে সেই ব্যক্তি প্রফিটও তত বেশি, ওরে কেউ ধরতে পারবে না। হ্যাঁ, এলন মাস্ক যে লস রিস্ক হয়েছে নিছে, ভাইয়া। এই যে রকেট পাঠাইছে কিসের উপরে, মানে মহাকাশে রকেট পাঠাইছে, তো এটা তো মনে করেন নাসা বাদে কেউ করে নাই পৃথিবীতে। সে কি রিস্ক টেকার, সে রিস্ক নিয়ে পাঠাইছে। আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স। হ্যাঁ, সো এক্স্যাক্টলি, সো রিস্ক নিচ্ছে, তার তো এখানে অনেক ধরনের রিস্ক আছে। মহাকাশে একটা জিনিস পাঠাইতেছে, এটা রিস্কের অভাব আছে। কত টাকা এখানে বাজি রাখছে, কত বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে, কিন্তু ওর রিটার্ন সবচেয়ে বেশি। ও কিন্তু এই স্পেস এক্স লঞ্চ করার পরে ওয়ার্ল্ডের ধনী হয়েছে সবচেয়ে বেশি। এর আগে কিন্তু এত ধনী ছিল না সে, কারণ সে কি রিস্ক নিউট্রাল খেলতেছিল বা এভার্স খেলতেছিল। তো রিস্ক টেকাররা সবচেয়ে বেশি গেইন করতে পারে। তো এই তিনটার আসলে কোনোটাই খারাপ না, বুঝছেন? এই যে আমরাও দেখি, মনে করেন মাঝে মধ্যে যে রোড ক্রস করার সময় কেউ কেউ ছেলেকে দেখি মানে যাব কি যাব না, যাব কি যাব না এই স্টাইলে থাকে, ঠিক আছে? এগুলো হচ্ছে কি মনে করেন এই আপনার গাড়ির সামনে চলে আসবে, আবার লাস্ট মুহূর্তে পিছে চলে আসবে। এরা হচ্ছে গিয়ে রিস্ক এভার্স টাইপের। আর যারা মনে করেন বেশি ধীর দর্পে, মনে করেন একদম গাড়ির আসুক আর নাসুক নিজের হাঁটা দিয়ে চলে যায়, তারা কি রিস্ক টেকার। আর যারা দেখে, পর্যবেক্ষণ করে এবং যখন একটা একটা সুযোগ পায় তখন গিয়ে তারা পার হয়, তখন তারা হচ্ছে গিয়ে রিস্ক নিউট্রাল। ভাইয়া বিজনেসের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমার আসলে বিজনেসের আমার যে ক্যাপাসিটি, আমার যে পোর্টফোলিওর যে নেচার, সেই নেচার অনুযায়ী আমি কি আসলে রিস্ক নিব কি নিব না, নিউট্রাল থাকবো, সেই ক্যাপাসিটিকে অ্যাসেস করে আমার বিজনেসে কিন্তু রিস্কটাকে নিতে হবে। আমার যদি এরকম ক্যাপাসিটি না থাকে ফেস করার মতো, তাহলে আমি নিউট্রাল থাকবো। অবশ্যই। সো আমার হচ্ছে গিয়ে এটা একটা গুড পয়েন্ট যে আমার কিন্তু ক্যালকুলেটিভ সবসময় কিন্তু বলছে রিস্ক নিতে হবে ক্যালকুলেটিভ। সো রিস্ক আমি আন্দাজে নিব না, মনে করেন যেটা আমি জানি আমার সাধ্য নাই। এখন মনে করেন আপনি আর আমি যদি আমরা যদি মনে করেন রকেট পাঠাইতে চাই, আমরা কি রকেট পাঠাইতে পারবো? আমাদের তো ক্যাপাসিটি নেই, তাই না? তো যার ক্যাপাসিটি আছে ওই ক্যাপাসিটির ক্যালকুলেটিভ রিস্ক, যে আমার রিস্ক হইলো রিস্কটা কতটুকু হবে এটা আমার জানা লাগবে, কিন্তু হ্যাঁ রিস্কের পরিমাণটা আমার জানা লাগবে। সো এইখানে হচ্ছে গিয়ে আমার মাইলস এন্ড স্নো, হ্যাঁ মাইলস এন্ড স্নো হচ্ছে গিয়ে আপনার 4 ধরনের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট স্টাইলের কথা বলছে। হ্যাঁ, যেটা আমার রিস্কের আর কি, আমি রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি বা অ্যাপেটাইটকে শেপ করে, এরকম 4 ধরনের আর কি ক্যাটাগরির কথা বলছে, মানে ম্যানেজমেন্ট স্টাইলের কথা বলছে। সো ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে ডিফেন্ডার্স। হ্যাঁ, ডিফেন্ডার্স কারা? ডিফেন্ডার্স হচ্ছে গিয়ে যাদের রিস্ক অ্যাপাটাইট খুবই লো, ঠিক আছে, লো রিস্ক অ্যাপাটাইট। ডিফেন্ডার্স তারা কি, তারা ফোকাস করে কোথায়? তারা ফোকাস করে হচ্ছে গিয়ে এফিসিয়েন্সিতে, মানে ম্যানেজমেন্ট স্টাইলে। ম্যানেজমেন্টে দেখবেন যারা যে কোম্পানিতে আছেন, আপনারা লিঙ্ক করে দেখবেন আপনাদের ম্যানেজমেন্টটা আসলে কোন টাইপের মধ্যে পড়ে বা এরকম, মানে চিন্তা করতে হবে এগুলা। যেমন ডিফেন্ডার্স কারা? যারা হচ্ছে গিয়ে সিকিউর মার্কেটে খেলার চেষ্টা করে, মানে যে মার্কেটটা একদম সিকিউর, ওখানে লাইক মনে করেন কিছু কিছু কোম্পানি আছে লাইক ওরা হচ্ছে ওদের এক্সেস টাকা শুধু মনে করেন বন্ডে ইনভেস্ট করবে, যেটা সিকিউর। অনেকে আছে দেখবেন স্টার্ট আপে ইনভেস্ট করতেছে, তারা আবার খুবই হাই রিস্ক টেকার, তাদের রিস্ক অ্যাপাটাইট খুবই হাই। হ্যাঁ, এরপর ডিফেন্ডার যারা, তারা হচ্ছে প্রোভেন স্ট্র্যাটেজি, যেসব স্ট্র্যাটেজি সাকসেসফুল হয়েছে খালি ওগুলাই ফলো করবে, নতুন কোন স্ট্র্যাটেজি নিতে চায় না। তারপরে কি সেকেন্ড হচ্ছিল প্রসপেক্টরস। প্রসপেক্টরস কারা? যারা কিনা হচ্ছে গিয়ে মনে করেন এরাও প্রসপেক্টরসও খুবই হাই রিস্ক অ্যাপাটাইট থাকে তাদের। তারা কি, তারা ইনোভেশন, তারা প্রসপেক্টের দিকে চিন্তা করে, এক্সপেরিমেন্ট করে বেশি।
হ্যাঁ, মানে নতুন জিনিস আবিষ্কার করার জন্য যে ম্যানেজমেন্টটা ট্রাই করে, লাইক নতুন আইডিয়া নিয়ে আসা, নতুন কিছু, যেমন এই যে বাংলাদেশের নাম পাঠাও আসছে। পাঠাও কিন্তু প্রসপেক্টস টাইপের, লাইক একটা বাইকে যে রাইড শেয়ার করা যায়, বা এটা নিয়ে সে মাঠে নামছে এবং তারা দেওয়ার ইনিশিয়ালি সাকসেসফুল, বাট পরবর্তীতে মার্কেট অনেক নষ্ট হয়েছে, বা পাঠাওয়ালারা নিজেরাই এখন ক্যাপ মারে। তো এগুলোর কারণে অনেক ধরনের ইস্যু ফেস করছে, বাট দে আর দ্য হাই রিস্ক অ্যাপাটাইট। তারপর আরেক ধরনের আছে হচ্ছে, পরেরটা হচ্ছে অ্যানালাইজার। ঠিক আছে, যে কি করে, যে কি না হচ্ছে গিয়ে ব্যালেন্স করার চেষ্টা করে একটা স্টেবল অপারেশন। ওরা হচ্ছে লেগে চায়, যেমন এরা হচ্ছে লেগে নিউট্রাল, বা নিউট্রাল রিস্ক অ্যাপাটাইট এদের, হ্যাঁ, মডারেট টাইপের। এরপর কি রিয়েক্টর। রিয়েক্টর কি, রিয়েক্টর হচ্ছে গিয়ে এরা হচ্ছে গিয়ে লাইক খুবই আনপ্রেডিক্টেবল থাকে। রিয়েক্টরে কি, ওদের কোনো স্ট্র্যাটেজি নাই, কিছু নাই, ওরা জাস্ট বসে থাকে, কিছু একটা হয় এরপর রিয়াক্ট করে। এই টাইপের হচ্ছে গিয়ে আপনার কিছু ম্যানেজমেন্ট আছে, হ্যাঁ, রিয়েক্টর। সো এগুলাই আমার হচ্ছে গিয়ে ফাইনালি আমার রিস্কটাকে শেপ করে, একটা ম্যানেজমেন্টের কতটুকু কিরকম কি রিস্ক নেওয়ার অ্যাপেটাইট আছে ওটা শেপ করে। ঠিক আছে, ডিফেন্ডার্স, প্রসপেক্টরস, অ্যানালাইজার্স, রিয়েক্টরস। এখানে কিছু কিছু ইনফ্লুয়েন্স আছে আমার রিস্ক অ্যাপাটাইটে, যেগুলোর কারণে আমাদের হ্যাঁ, প্রেশার। একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে প্রসপেক্টার্সে আপনি বললেন হচ্ছে আহ, যারা নাকি নতুন নতুন ইনিশিয়েটিভ নেয় তারা, সেটা হবে না হ্যাঁ, ডোমিনেট করতে চায় তারা? মানে প্রসপেক্টরস যেটা হ্যাঁ, হ্যাঁ, বি, হ্যাঁ, 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 এখানে কি আসলে মানে যারা হ্যাঁ, নতুনত্ব আনবে হ্যাঁ। তারা, নাকি আসলে ফিল্ডে যে ডোমিনেট করতে চায় তারা, নাকি দুইটাই এক? না, এখন হচ্ছে ফিল্ডে ডোমিনেট করাই, আপনার ফিল্ডে ডোমিনেশন দেখাবেন তখনই যখন হচ্ছে কি আপনার আহ, আর কি আপনার হচ্ছে নতুন, আপনার ফিল্ডে ডোমিনেট করা মানে কি, লাইক আমি যে পাঠাও এক্সাম্পলটা দিচ্ছি, ওরা যখন মার্কেটে আসছে, ওরা মার্কেটে ডোমিনেট করছে না, মানে দে ওয়ান্ট টু ডু আর কি ডোমিনেট দ্য থিং। সেজন্যই তারা ইনোভেশনের দিকে, মানে প্রসপেক্টের দিকে তারা বেশি ঝুঁকে যায়, বুঝছেন? তো জি জি জি। তো তারা হচ্ছে এখন কি ডিলেট সবসময় করা হাই গেছে। রিস্ক টেকারই আমি বলবো তাদেরকে। এই যে দেখছেন, দেয়ার ফর দ্য প্রসপেক্টস টেক রিস্ক, লাস্টে কিন্তু ওরা বলে দিছে এখানে, ওরা কিন্তু হাই রিস্ক টেকারসি। ঠিক আছে, হ্যাঁ, ডোমিনেন্ট বিলিফ হচ্ছে গিয়ে তাদের হচ্ছে গিয়ে বিলিফ সিস্টেমটা এরকম, তারা যেটা করবে দে থিঙ্ক দে আর দ্য বেস্ট। আপনি যারা দেখবেন যারা বেশি ইনোভেশনের চিন্তা করে, তাদের সেলফ কনফিডেন্স অনেক হাই থাকে, যদি পার্সোনালি এরকম কাউকে চিনেন। আমি আগে যেখানে চাকরি করতাম ওখানে হচ্ছে গিয়ে আমি খুব স্টার্ট আপ নিয়ে কাজ করতাম, মানে বিভিন্ন ধরনের সোশ্যাল বিজনেস, এদেরকে মডারেট করা, ইনকিউবেট করা, এগুলো নিয়ে কাজ করতাম। সো ওই টাইমে দেখতাম যারা কিনা লাইক নতুন আইডিয়া নিয়ে আসতো, তাদের মধ্যে খুবই লাইক ইউনিক আইডিয়া দিয়ে আপনার মার্কেট ধরা যায়। আপনি তো গতানুগতিক চা বিক্রি করে তো এখন মার্কেট ধরাটা খুব ডিফিকাল্ট। যেখানে হচ্ছে কি আপনি যদি একটা ইউনিক একটা ব্লেন্ডিং মেশিন দেন, বা একটা রাস্তার পাশে একটা অটোমেশনের কিছু একটা দাঁড় করান, যেখান থেকে অটো চা বের হবে, মানুষজন অটো পে করবে, কোনো মানুষ থাকবে না, কয়েন ঢুকাবে, চায়ের বের হয়ে যাবে। সো এই টাইপের জিনিসগুলো হচ্ছে গিয়ে তো আপনার এখনো মার্কেট রেডি না। সো এটাতে যদি আপনি নামেন, আপনি এমনি ডোমিনেট করবেন। গট ইট? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে। সো রিস্ক অ্যাপাটাইটে ইনফ্লুয়েন্স আসে কিসের জন্য? কিছু কিছু কারণে আমাদের ইনফ্লুয়েন্স আসে, লাইক আমাদের শেয়ার হোল্ডারের কিছু এক্সপেকটেশন থাকে যে ফুলফিল করতে হবে, তোমার এইটা অ্যাচিভ করতে হবে, ওটা অ্যাচিভ করতে হবে। সেজন্য আমরা অনেক সময় রিস্ক অ্যাপাটাইট কমায় ফেলি বা বাড়ায় ফেলি। এগুলো হচ্ছে ডোমিনেশন। এরপর অর্গানাইজেশনাল অ্যাটিটিউড। আপনি একটা লাইক সরকারি জায়গায় গিয়ে আপনি যদি খুব ইনোভেশন দেখান, তাহলে কি আপনার কেউ পাত্তা দিবে? কেউ পাত্তা দিবে না। বাট আপনি যদি একটা স্টার্ট আপে গিয়ে ইনোভেশন দেখান, তখন গিয়ে আপনার অনেকে পাত্তা দিবে। তো এখানে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, নেচার অফ ওনারশিপ, পার্সোনাল ভিউজ, এগুলোর সবকিছুই আমাকে ইম্প্যাক্ট করে আমার রিস্ক অ্যাপাটাইটের উপর। রিস্ক অ্যাপাটাইটটা গেল, এবার সেকেন্ড টপিকটা ছিল আমার রিস্ক আইডেন্টিফিকেশন। সো আমি আমার আমার রিস্কি যে জিনিসটা, হুম, রিস্ক অ্যাপাটাইট আমার কি আমি জানলাম, তারপর আমি করব কি রিস্ক আইডেন্টিফাই করব। সো রিস্ক আইডেন্টিফাই করা মানে কি,
যতগুলো পসিবল রিস্ক হইতে পারে ওগুলো আমি ম্যাপ করার চেষ্টা করব। হ্যাঁ, মনে করেন আমার হচ্ছে গিয়ে লাইক আমি যেটা একটা উদাহরণ দিছিলাম, চায়ের দোকান দিব, এখন আমার এখানে কি কি রিস্ক হইতে পারে পরবর্তীতে। সো ওখানে হচ্ছে গিয়ে আমি আইডেন্টিফাই করলাম যে আমার বৃষ্টি পড়তে পারে, তারপর আমার কি হয়েছে, আমার পুলিশ এসে আমার উঠাই দিতে পারে যেহেতু আমি রাস্তার পাশে আসছি। তারপর কি আছে, তারপর হচ্ছে পলিটিশিয়ানরা এসে চাঁদা চাইতে পারে যেহেতু আমি রাস্তার পাশে আসি। তো আমার এখানে কি হতে পারে, আমার ধুলাবালি উড়ে চায়ে পড়তে পারে, চা ময়লা হয়ে যেতে পারে, এটা একটা রিস্ক হতে পারে। লাইক আমি হচ্ছে সব আইডেন্টিফাই করলাম। হ্যাঁ, সো এই আইডেন্টিফিকেশনের জন্য আমাদের মেইনলি কিন্তু মাথায় রাখতে হবে আমাদের এই বিজনেস আর এনভায়রনমেন্টটা সম্পর্কে হচ্ছে আমাদের খুব ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। সো আমার টার্গেট ক্লায়েন্ট কারা হবে সেটা হচ্ছে অপারেশনাল স্ট্র্যাটেজিক দিক থেকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি যে লোকেশনে আমি ব্যবসাটা পরিচালনা করছি সেখানে কোন গ্রুপের লোকজন বাস করে, সেই ধরনের জিনিসগুলি কনসিডারেশন আনতে হবে। ভেরি গুড, ভেরি গুড, এগুলো সবই আমার কিন্তু রিস্ক। হ্যাঁ, তো আমার সব টার্গেট গ্রুপটা আমারই করতে হবে, টার্গেট গ্রুপটা আমার আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, এই আইডেন্টিফাই করব আমি কোন কেন, কারণ হচ্ছে যে আমার এই আইডেন্টিফাই করবো এই জন্য যে তাদের চাহিদাটা কেমন, কোন বয়সের লোক আমার এখানে বেশি আসবে, কোন স্ট্যাটাসের লোক আসবে, হাই, মিডিল অথবা লোয়ার, আমার ইসের কোয়ালিটি কেমন করব, এই সব কিছু আমাকে আইডেন্টিফাই করতে হবে। এক্স্যাক্টলি আমার কিন্তু আইডেন্টিফাই করতে হবে কি টার্গেট কাস্টমার আমার আইডেন্টিফাই করতে হবে, কারণ আমি রিস্ক আইডেন্টিফাই করতে পারি। এখন মনে করেন আমি একটা জো বাইক চালু হয়েছিল, আপনাদের কি খেয়াল আছে, আমাদের একটা জো বাইক টাইপের একটা বাইক চালু হয়েছিল, সাইকেল টাইপের, যে মোবাইল দিয়ে ভাড়া নেওয়া যেত। তো এটা মিরপুরে ডিউচএস এ হয়েছিল। হ্যাঁ, মিরপুর ডিওএইচএস এরপর কিছু ইউনিভার্সিটির ক্যাম্পাসে হয়েছিল। হ্যাঁ, তো বিউপিতে, এখানে কি এমআইএসসি এখন, তে। হ্যাঁ এমআইসি তে হয়েছিল। তো এখন হচ্ছে এই জো বাইকটা হচ্ছে এখন আমি নামাবো এটার, এখন এটা যদি আমি মনে করেন যে সকল এরিয়াতে মনে করেন খুব বৃদ্ধরা থাকে বা একটু মনে করেন ওরকম লাইক, আমি যদি মনে করেন পুরান ঢাকায় যদি এখন হচ্ছে আমি জো বাইকটা ছাড়ি, ওটাতে তো এত অলি গলি, জো বাইক রাখারও জায়গা নেই, এখানে কিন্তু রিস্ক আইডেন্টিফাই অনেক বেশি রিস্কি এরিয়াটা, রেদার দেন মিরপুর ডিওএইচএস একটু অর্গানাইজ, রাস্তাগুলো বড় বড়, আমার চুরি হওয়ার চান্সেসও কম, আমার সাইকেলটা হারায় যাওয়ারও চান্সেস কম। তো এই ধরনের জিনিস ফ্যাক্টরের জন্য কিন্তু আমার রিস্ক আইডেন্টিফাই করার জন্য কিন্তু এগুলা ইম্পর্টেন্ট। ভেরি গুড। সো এরপর কি বলছে, এখানে কিছু কি ডেফিনেশনস আছে যেটা আপনার নাম পড়লে বুঝবেন কি জিনিস। কন্ট্রোলেবল রিস্ক, এটা কি, আমরা ম্যানেজমেন্ট যেটারে কন্ট্রোল করতে পারে বা যেটা ইনফ্লুয়েন্স করতে, হ্যাঁ মানে কন্ট্রোলেবল রিস্ক যেটা ম্যানেজমেন্ট কন্ট্রোল করতে পারে, আবার দেখা যাচ্ছে যে এটা মানে অ্যাকসেপ্টেবল লেভেলে নিয়ে আসতে পারে। আর আনকন্ট্রোলেবল যে রিস্ক যেটা আছে সেটা হচ্ছে আমার কাজ হচ্ছে যে মানে অ্যাকসেপ্টেবল লেভেল পর্যন্ত আমি নিতে পারবো, পুরোটা আমি ইয়ে করতে পারবো না, কন্ট্রোল করতে পারবো না, কিন্তু আমি অ্যাকসেপ্টেবল লেভেল পর্যন্ত নিতে পারবো। এক্সাম্পল দাম তো, কন্ট্রোলেবল রিস্ক আর আনকন্ট্রোলেবল রিস্কের এক্সাম্পল বলেন তো। যেমন ধরেন আমার ধরেন এই আপনার যে জো বাইকের কথাই ধরেন, আপনি এখানে একটা জিনিস করতে পারবেন যে আপনি এটার মানে চুরি যাতে না হয় সেটার জন্য আপনি এটা একটা সিকিউরিটি নিতে পারবেন। আবার দেখা যাচ্ছে যে আপনার কাস্টমার যতটুকু আপনি ইয়ে করছিলেন মানে প্রেডিক্ট করছিলেন, কিন্তু দেখা যাচ্ছে আপনি 100 করছেন, সেখানে পাইছেন 20টা, এখানে আপনার এখানে একটা রিস্ক আছে। আলটিমেটলি আপনার কিন্তু খরচ হচ্ছে, কিন্তু আপনি এইটা ইয়ে করতে পারতেছেন না। আপনি ব্রেক ইভেন পয়েন্ট পর্যন্ত চিন্তা করবেন যে আমার না মানে যাই করি আমি আর এই খরচটা এই ব্রেক ইভেন পয়েন্ট পর্যন্ত আসুক। ওকে, ভেরি গুড। হ্যাঁ, আপনারটা হইছে। সো কন্ট্রোলেবল রিস্ক হচ্ছে গিয়ে, যদি আমি আরেকটু আপনারটাকে শেপ করি, যেটা আমি ইন্টারনাল ডিসিশনের মাধ্যমে জিনিসটাকে হচ্ছে গিয়ে আমি মিটিগেট করতে পারবো। আর আনকন্ট্রোলেবল কোনটা, যেটা হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্টের জন্য হয়, আমি ইন্টারনাল ডিসিশনের মাধ্যমে
ইনফ্লুয়েন্স করতে পারবো না। এক্সটার্নাল এক্সটার্নাল জিনিসপত্র কি কি, যেমন মনে করেন যেগুলা লাইক আমার মনে করেন ওয়েদারের জন্য একটা ঝামেলা হইলো, হ্যাঁ, ওটা আমার কন্ট্রোলের বাইরে। তারপর কি আমার দেশের মনে করেন ইকোনমি কলাপস করলো, ওটাও কি আমার জন্য কন্ট্রোলেবল না। হ্যাঁ, সো এটা হচ্ছে কি কন্ট্রোলেবল আর আনকন্ট্রোলেবল মেইন ডিফারেন্স। আর এন্টিটি রিস্ক কি? এন্টিটি রিস্ক হচ্ছে গিয়ে সব ধরনের রিস্ক যেটা একটা অর্গানাইজেশন ক্যান ফেস, মানে একটা অর্গানাইজেশনের মধ্যে যে যত ধরনের রিস্ক আসতে পারে সবগুলারই এন্টিটি রিস্ক বলে। এন্টিটি রিস্কের মধ্যে কি কি হতে পারে? এন্টিটি রিস্কের মধ্যে হচ্ছে গিয়ে আমার ফাইন্যান্সিয়াল রিস্ক হইতে পারে, আমার অপারেশনাল রিস্ক হইতে পারে, স্ট্র্যাটেজিক্যাল রিস্ক হইতে পারে, কমপ্লায়েন্সের দিক থেকে রিস্ক হইতে পারে, তারপর এনভায়রনমেন্টের দিক থেকে রিস্ক হইতে পারে, বিভিন্ন ধরনের রিস্ক হইতে পারে। ঠিক আছে? সাবজেক্ট একটু রিলেটেড, আপনার বিজনেস স্ট্র্যাটেজি, অডিট, মানে রিস্কের এগুলো রিলেটেড। ভাইয়া আপনার ভাইটা অনেক ভয়েসটা ব্রেক করতেছে। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? জি জি বলেন। আচ্ছা, বলছি যে মানে এই যে আমাদের যে রিস্ক যেগুলো আছে প্রত্যেকটাতে ইন্টার রিলেটেড, অডিট, বিএস, তারপরে সব মানে একই টাইপেরই। হ্যাঁ হ্যাঁ, ও মানে অন্যান্য সাব কোর্সের যে রিস্কের টপিকটা এটা কি একই টাইপের, এটা হুম বলতেছেন? হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই তো, মানে কনসেপ্ট তো একই। মানে মনে করেন রিস্কের ডেফিনেশন আপনি যদি অডিটে পড়েন সেমই তো থাকবে, আপনার বিএস এ তো আবার চেঞ্জ হয়ে যাবে না। তো জিনিস একই, বুঝছেন? ইমপ্লিমেন্টেশনটা চেঞ্জ। সরি, বলছি ইমপ্লিমেন্টেশনটা চেঞ্জ হচ্ছে। আপনার কথাটা ব্রেক করতেছে তো, আমি হ্যালো? আর কি বুঝতে সমস্যা হচ্ছে। আপনার কি বুঝছেন? না না, সে বলতেছিল যে ইমপ্লিমেন্টটা কি চেঞ্জ হবে কিনা এটা, কি কি চেঞ্জ হয় কিনা? মানে কনসেপ্ট তো সেম, ইমপ্লিমেন্টেশনটা আলাদা কিনা। যেমন অডিটে দেখা যায় যে ইউজুয়ালি যে কোশ্চেন গুলো থাকে যে রিস্ক আইডেন্টিফাই করা অডিট প্রসিজার, আর এখানে তো অডিট প্রসিজার হবে না, মানে ওইটার ইমপ্লিমেন্টেশন কি সেম হবে কিনা এটা না জিজ্ঞেস না, করছি। এইখানে হচ্ছে কি এখন গুড কোশ্চেন, এখানে হচ্ছে কি ইমপ্লিমেন্টেশন আসলে এখানে আমরা রিস্কটাকে ব্রডার লেভেলে পড়তেছি, আমরা একটা পুরো অর্গানাইজেশন লেভেলে আমার কি কি রিস্ক থাকতে পারে বা কিরকম কি রিস্ক এগুলো পড়তেছি। আর অডিটে যে রিস্কটা থাকে ওইটা তো হচ্ছে গিয়ে জাস্ট ফাইন্যান্সিয়াল রিলেটেড আমার যে সকল রিস্ক। হ্যাঁ, আমরা অডিটের ক্ষেত্রে যে সকল রিস্ক, এটা হচ্ছে একটা খুবই নিশ জায়গায় পড়তেছি, রিস্কের একটা পার্ট পড়তেছি। ঠিক আছে? এখন মনে করেন যদি মনে করেন রিস্ক জিনিসটা একটা বিল্ডিং হয়, সো অডিটের যে রিস্কটা এটা কি বিল্ডিং এর মনে করেন গ্রাউন্ড ফ্লোর বা একটা রুম এরকম টাইপের, বুঝছেন? আর একটু নিশ, আর এটা একটু ব্রডার লেভেলে পড়তেছি আমরা, জি স্ট্র্যাটেজি লেভেলের, যেহেতু আমাদের কোর্সটার নাম কিন্তু মাথায় রাখতে হবে বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড টেকনোলজি। সো এটা হচ্ছে একদম স্ট্র্যাটেজিক লেভেল থেকে যে রিস্কটা ওই ওই জায়গায় আমরা কথা বলতেছি। আর অডিটে হচ্ছে গিয়ে জাস্ট আমার অডিট রিলেটেড রিস্ক, ফাইন্যান্সিয়াল রিস্ক এইসবের কথাই বলা আছে। ঠিক আছে? সো এখানে আর কয়েকটা ডেফিনেশন আছে বেশ কিছু। লাইক ফার্স্ট হচ্ছে স্ট্র্যাটেজিক রিস্ক। স্ট্র্যাটেজিক রিস্ক কি? যেটা হচ্ছে গিয়ে আমার, এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার লং টার্ম রিস্ক। হ্যাঁ, যেটা কিনা আমার স্ট্র্যাটেজির, আমার আমার স্ট্র্যাটেজি ফর্ম করতে যদি কোনো ভুল হয়, বা আমি একটা স্ট্র্যাটেজি নিছি আমি মার্কেটে এই প্রোডাক্টটা নিয়ে নামবো, বা আমি এই ওয়েতে আগাবো, আমি মার্কেটিংটা এইভাবে করব, হ্যাঁ, বা আমি ফাইন্যান্সটা এইভাবে ম্যানেজ করব। তো ওখানে যদি আমার ব্যাক ফায়ার করে তাহলে ওটা হচ্ছে গিয়ে আমার স্ট্র্যাটেজিক রিস্ক। হ্যাঁ, সো ওইটা স্ট্র্যাটেজিক রিস্কটা খুবই ভয়ঙ্কর, এটা কিন্তু আপনার রেপুটেশন ড্যামেজ করবে। হ্যাঁ, তারপর আপনার ব্যবসায় গুডউইলও ড্যামেজ করবে। সো এটা হচ্ছে স্ট্র্যাটেজিক রিস্ক, এটাও হইতে পারে। সো এরপর কি অপারেশনাল রিস্ক হইতে পারে। অপারেশনাল রিস্ক কি? অপারেশনাল রিস্ক হচ্ছে ডে টু ডে আমার বিজনেস রান করতে আমার যে ধরনের রিস্ক আছে, লাইক আমি আমার মনে করেন স্টাফরা কাজ করতেছে, এখন স্টাফরা কাজ করতে করতে মনে করেন আহ হুট করে মনে করেন একটা স্টাফের শরীর খারাপ হয়ে গেল, তো সে হচ্ছে গিয়ে
বাসায় চলে যেতে হইলো, বা তাকে হচ্ছে হসপিটালাইজ করা হইলো, বা এখানে কিছু লেবার অ্যাক্টের কিছু ইস্যু আছে, লাইক সেফটি, মনে করেন আপনি লেবার দিয়ে কাজ করাচ্ছেন, আগুন লেগে গেল, হ্যাঁ, সেফটি ইস্যু। তো এগুলো হচ্ছে কি আপনার অপারেশনাল রিস্ক। এরপর হচ্ছে কি আপনি মনে করেন আজকে মাল আসার কথা, মালটা আজকে আসে নাই, তো মাল আজকে আসে নাই দেখে আপনার তো এখানে একটা ব্যবসা একটা ইম্প্যাক্ট করতেছে। এগুলো হচ্ছে ডে টু ডে অপারেশন করতে গিয়ে যে সকল রিস্ক ক্রিয়েট হয় ওগুলা। এরপরে কি, এরপর হচ্ছে হ্যাজার্ড রিস্ক, সরি, হ্যাজার্ড রিস্ক কি, হ্যাজার্ড বলতে বোঝায় হচ্ছে কি আমার ন্যাচারাল ডিজাস্টার যেগুলো, হ্যাঁ, যেগুলো আমার কন্ট্রোলের বাইরে, বা অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, কোনো ধরনের আর কি দুর্ঘটনা জনিত যে সকল রিস্ক হতে পারে, সেগুলো হচ্ছে গিয়ে হ্যাজার্ড রিস্ক। আর ফাইন্যান্সিয়াল রিস্ক কি, ফাইন্যান্সিয়াল রিস্ক হচ্ছে গিয়ে আমার লাইক আমার ফাইন্যান্সিয়াল রিস্ক তো যে যে এই অডিট রিস্কে যেসব কথা বললেন, লাইক আমার হচ্ছে গিয়ে ডেটের একটা রিস্ক থাকতে পারে, আমার হচ্ছে গিয়ে দেউলে হয়ে যাওয়ার একটা রিস্ক থাকতে পারে, আমার লিকুইডিটি ক্রাইসিস হয়ে যেতে পারে, আমার কারেন্সি রিলেটেড আমার ফ্ল্যাকচুয়েশনের কারণে আমার একটা রিস্ক আসতে পারে, আমার ট্যাক্সের বার্ডেন বেড়ে যেতে পারে, এটা আমার একটা রিস্ক হতে পারে। এগুলো সব হচ্ছে গিয়ে আমার ফাইন্যান্সিয়াল রিস্ক। এরপরে কি আছে, এরপর আছে হচ্ছে গিয়ে আমার কমপ্লায়েন্স রিস্ক। কমপ্লায়েন্স রিস্ক কি, আমার হচ্ছে গিয়ে লিগাল এবং রেগুলেটরি যত রিকোয়ারমেন্টস আছে, হ্যাঁ, একটা দেশে ব্যবসা করতে হলে তো কিছু লিগাল এন্ড রেগুলেটরি রিকোয়ারমেন্টস থাকে। তো ওগুলো যদি আমি ফেল করি, তাহলে আমার একটা কমপ্লায়েন্সের রিস্ক আছে। লাইক আপনি যদি মনে করেন রিটার্ন সাবমিট করতেছেন না, ভ্যাট রিটার্ন সাবমিট করতেছেন না, ট্যাক্স রিটার্ন সাবমিট করতেছেন না, অডিট করাচ্ছেন না, তাহলে কি আপনার একটা কমপ্লায়েন্স রিস্ক হবে না? তো ওই ধরনের রিস্কও থাকে, কমপ্লায়েন্স রিস্ক। তারপর কি সাইবার রিস্ক, সাইবার রিস্ক এখন খুবই ইম্পর্টেন্ট, এবং কোম্পানিগুলো এখন সাইবার রিস্ককে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। সাইবার রিস্কে কি, মানে আইটি সিস্টেমে আমাদের ব্রিচ করা, বা আমাদের আইটি সিস্টেমে অ্যাটাক আসা। এই যে বাংলাদেশ ব্যাংক দেখেন, কত বিলিয়ন বিলিয়ন টাকা আমাদের এখান থেকে চলে গেছে, হ্যাঁ, আহ, এই নর্থ কোরিয়ান হ্যাকাররা হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে বিলিয়ন বিলিয়ন টাকা নিয়ে গেছে। সেগুলো কি সব সাইবার রিস্ক। তারপরে আরেকটা কি আছে, ক্লাইমেট রিস্ক। হ্যাঁ, ক্লাইমেটের কারণে যে সকল, ক্লাইমেট চেঞ্জের কারণে যে সকল আমাদের রিস্ক ক্রিয়েট হচ্ছে, যেমন আমার হচ্ছে কি, আমার হচ্ছে কিছু লাইক আমাদের কিন্তু দেখবে ন্যাচারাল গ্যাসের দাম বাড়তেছে কেন, কারণ আমাদের এই গ্যাস কিন্তু একটা ন্যাচারাল রিসোর্স, এটা কিন্তু কমে যাচ্ছে, স্ক্যারসিটি দেখা দিচ্ছে। তেল, মানে ন্যাচারাল অয়েল যে রিসোর্সটা, তেল কমে যাচ্ছে। সো এগুলা কিন্তু আমার ক্লাইমেট রিস্ক সব। এরপর ফ্লাড হচ্ছে যে, হ্যাঁ, ফ্লাডটা কি, এই যে ক্লাইমেট চেঞ্জের কারণে কিন্তু ইদানিং এত বেশি ফ্লাড হয় বাংলাদেশে বা অন্যান্য দেশে। এরপর যেগুলো সমুদ্রের পাড়ের জায়গাটাকে, এগুলো তো ডুবে যাওয়ারই চান্স আছে। তো এখানে এরপর কি, এরপর টপিকটা হচ্ছে আমাদের রিস্ক আইডেন্টিফিকেশন টেকনিক্স। একটা মিনিট টাইম দেন, আমার ল্যাপটপের চার্জ শেষ, আমি তো চার্জারটা নিয়ে আসি।
সো রিস্ক আইডেন্টিফিকেশন টেকনিক, এখন যে রিস্ক গুলো যে আমরা আইডেন্টিফাই করব, হ্যাঁ, এখন আমরা রিস্কের কত ধরনের রিস্ক থাকতে পারে, এই যে আমরা যে আইডেন্টিফাই, আমরা কিন্তু টপিকটাই কি পড়তেছিলাম, রিস্ক আইডেন্টিফিকেশন। তো এখানে আমরা দেখলাম আসলে বিভিন্ন ধরনের রিস্ক থাকতে পারে, হেফাজত, ফাইন্যান্সিয়াল, কমপ্লায়েন্স, সাইবার রিস্ক, এগুলো সব হচ্ছে কি আমরা কনসিডার করে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। সো রিস্ক আইডেন্টিফাই করার জন্য হচ্ছে কি আমার টেকনিক আছে, হচ্ছে কি দুইটা ব্রড অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে রিস্ক সোর্স আর একটা হচ্ছে রিস্ক ইভেন্ট। রিস্ক সোর্স কি হচ্ছে গিয়ে আমার আমার হচ্ছে গিয়ে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে পোটেনশিয়াল কজেস অফ রিস্ক, আমার রিস্কের পোটেনশিয়াল কজ কি কি হতে পারে বা কারণ কি হতে পারে। হ্যাঁ, এখন মনে করেন আমি হচ্ছে গিয়ে এমন একটা ম্যাটেরিয়াল বিক্রি করি বা আমার একটা গ্যাসের পাম্প আছে, হ্যাঁ, আমি গ্যাসের পাম্পের ব্যবসা করি, কারণ আমার এখানে কি রিস্ক সোর্স অ্যাপ্রোচ হচ্ছে গিয়ে আমি এখানে কি পোটেনশিয়াল কজ অফ রিস্ক কি হতে পারে। এখন হচ্ছে আমি যদি আমার গ্যাস স্টেশনের আশেপাশে যদি মানুষজন স্মোক করে, হ্যাঁ, স্মোক করলে আমার এখানে একটা আগুন ধরার চান্সেস আছে না। সো এটা হচ্ছে আমার রিস্ক সোর্স অ্যাপ্রোচ, মানে সোর্সটা কি, সোর্স হচ্ছে মানুষজন যে স্মোক করতেছে ওটা একটা রিস্কের সোর্স হতে পারে। আরেকটা কি রিস্ক ইভেন্ট অ্যাপ্রোচ, রিস্ক ইভেন্ট হচ্ছে গিয়ে এই অ্যাপ্রোচে কি আমরা হচ্ছে গিয়ে ফোকাস করব হচ্ছে গিয়ে ইভেন্টটার উপরে, মানে প্রবলেমটার উপরে। হ্যাঁ, আগেরটা কি আমি সোর্সের উপরে ফোকাস করব, আমি হচ্ছে গিয়ে মানুষজনরে আসতেই দিব না আমার গ্যাস চেম্বারের পাশে, কারণ ওটা কি পোটেনশিয়াল কজ অফ রিস্ক। আর রিস্ক ইভেন্ট কি, ইভেন্টটা হচ্ছে গিয়ে আমি ইভেন্টের উপরে ফোকাস করব দ্যাট কুড গো রং। যেমন ইভেন্টটা কি, ইভেন্টটা হইতে পারে হচ্ছে গিয়ে আমার ফায়ার ইন দ্য গ্যাস স্টেশন, এটা একটা ইভেন্ট। তো এই ইভেন্টটাকে আমি মিনিমাইজ করার জন্য ওটার উপরে আমি ফোকাস করব। ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে আইডেন্টিফিকেশন আমার কিছু, মানে এগুলো হচ্ছে আমার আইডেন্টিফিকেশনের টেকনিক, কিছু আমি কিভাবে আইডেন্টিফাই করব। রিস্ক রেজিস্টার কি, জাস্ট লিস্ট ডাউন করে রাখা আমার রিস্কটা কি কি। ঠিক আছে, আমার বিভিন্ন ধরনের রিস্ক থাকতে পারে না, ওগুলো আমি খালি লিস্ট ডাউন করে আমি একটা রেজিস্টার মেনটেন করব। আমার ফাইন্যান্সিয়াল রিস্ক এগুলো এগুলো হইতে পারে, আমার হ্যাজার্ড রিস্ক এগুলো 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 হইতে পারে, সেগুলো আমি একটা রিস্ক একটা রেজিস্টার মেনটেন করতে পারি। এর পরের টপিকটা হচ্ছে কি আমাদের রিস্ক অ্যানালাইসিস। এরপরই চলে আসেন আমরা আমাদের রিস্কটা অ্যানালাইজ করতে হবে। হ্যাঁ, রিস্কটা আমরা অ্যানালাইসিস কিভাবে করব, রিস্কটা আমাদের অ্যানালাইসিসের জন্য আমাদের রিস্কটা ফার্স্টে অ্যাসেস করতে হবে, তাই না? রিস্কটা অ্যাসেস করতে হবে। অ্যাসেস করা মানে কি, অ্যাসেস করা মানে আমি সিম্পলি হচ্ছে কি আমার একটা একটা যে রিস্ক হইতে পারে বা একটা যে রিস্ক হইতে পারে ওটার ইম্প্যাক্টটা কতটুকু, সিভিয়ারিটিটা কতটুকু এবং ওটার ফ্রিকোয়েন্সিটা কতটুকু, এই দুইটা জিনিস বের করে হচ্ছে কি আমার রিস্ক অ্যাসেসমেন্ট। হ্যাঁ, তো রিস্ক অ্যাসেসমেন্টে কি আমার আমার একটা রিস্কি ইভেন্টের সিভিয়ারিটি কতটুকু, এবং ফ্রিকোয়েন্সি কতটুকু, এটাই হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট। সিভিয়ারিটি এবং ফ্রিকোয়েন্সির উপর বেস করে আমরা রিস্ক প্রোফাইলিং করি। হ্যাঁ, অ্যাসেস করে রিস্ক প্রোফাইলিং করি, কোন জিনিসটা লো রিস্ক, কোন জিনিসটা হাই রিস্ক, কোন জিনিসটার ক্ষেত্রে কি ধরনের ডিসিশন নেওয়া উচিত, এগুলো আমরা সিভিয়ারিটি এবং ফ্রিকোয়েন্সির উপর বেস করে করি। তো আমি যদি দেখি আমার এখানে হচ্ছে গিয়ে যদি আমার সিভিয়ারিটি যদি লো হয়, হ্যাঁ, আমার সিভিয়ারিটি যদি লো হয় এবং আমার ফ্রিকোয়েন্সিও যদি লো হয়, মনে করেন একটা রিস্কি ইভেন্ট হওয়ার সিভিয়ারিটিও লো, ফ্রিকোয়েন্সিও লো। এখানে একটা এক্সাম্পল দিচ্ছে কি লস অফ স্মল সাপ্লায়ার্স। মনে করেন আপনার অনেকগুলো সাপ্লায়ার আছে, হ্যাঁ, আপনি একটা একটা প্রোডাক্ট বানান, ওখানে হচ্ছে গিয়ে আপনার মনে করেন আপনি ফার্নিচার বানান, ওখানে আপনার সাপ্লায়ার কে কে, আপনার জন্য ফার্নিচারের জন্য কাঠের একটা সাপ্লায়ার আছে যেটা কিনা আপনার মেজর সাপ্লায়ার। এরপর মনে করেন আপনার কাঠ থেকে শুরু করে লাস্টে ওই আঠা, পেরেক, এগুলোরও সাপ্লায়ার আছে। মনে করেন একটা পেরেক দেয়, হ্যাঁ, পেরেক দেয় হচ্ছে একটা সাপ্লায়ার। এখন ওই সাপ্লায়ারটা যদি চলে যায় তাহলে এটার সিভিয়ারিটি কি লো না, এবং এটার ফ্রিকোয়েন্সিও যদি লো হয়, মনে করেন চলে যেতেছে এবং যাইতেছে অত বেশি না, মানে খুব ইন্টারভাল, লাইক মনে করেন 6 মাসে একটা সাপ্লায়ার চলে যাচ্ছে,
তো এগুলো হচ্ছে সিভিয়ারিটি হলো, ফ্রিকুয়েন্সি হলো, এই সকল ক্ষেত্রে আমরা রিস্কটাকে কি করতে পারি জানেন? এই রিস্কটাকে আমরা মনিটর করতে পারি, মানে আমরা এটা মনিটরের মধ্যে রেখে এই জিনিসটা কমাইতে পারি। তারপর মনে করেন যে জিনিসটার সিভিয়ারিটি লো কিন্তু ফ্রিকুয়েন্সি আবার হাই, সিভিয়ারিটি লো মানে ফ্রিকুয়েন্সি মানে অনেক বারবার হয় হাই, কিন্তু আমার সিভিয়ারিটি মানে আমার ইম্প্যাক্টটা কম, ইম্প্যাক্ট অত বেশি না। লাইক মনে করেন আপনি হচ্ছে গিয়ে একটা সিকিউরিটি গার্ড সার্ভিস কোম্পানি, ঠিক আছে? এই যে এলিট ফোর্স দেখেন না, এলিট ফোর্স, G4S, এগুলো হচ্ছে সিকিউরিটি প্রোভাইডিং কোম্পানি। এখন এদের মনে করেন এরা তো ম্যান পাওয়ার বিজনেস করে, মনে করেন আপনার ম্যান গার্ড দেয়, মানে আপনার যদি একটা গার্ডেরই লাগে বা আপনার সিকিউরিটি গার্ড লাগে, ওরা ওটা প্রোভাইড করে, আর অনেক সার্ভিস আছে। এখন মনে করেন ওই কোম্পানির জন্য যদি ওদের আছে হাজার হাজার সিকিউরিটি গার্ড, এখন এর মধ্যে যদি মনে করেন 5-10 জন চলে যায়, হ্যাঁ, তাহলে সিভিয়ারিটিটা খুব লো না? আর ওই লেভেলের মানুষ হচ্ছে গিয়ে দেখি খুব হাই ফ্রিকুয়েন্সিতে, মানে প্রতি মাসেই অনেক টার্নওভার, অনেক বেশি টার্নওভার, 70-80% মানুষই থাকতে চায় না, চাকরি করতে চায় না, চলে যায়। সিভিয়ারিটি লো কিন্তু ফ্রিকুয়েন্সি হাই এগুলা। আবার কিছু কিছু জিনিস আছে যেগুলা এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আগেটা যেরকম মনিটর করতে পারি, এটা কি করতে পারি, এই জায়গায় আমরা এই জিনিসটা আমরা কন্ট্রোল অ্যাপ্রোচে যাইতে পারি। মানে জিনিসটা এটা আমার জাস্ট মনিটর করলেই হবে, আমার মনিটরে রাখতে হবে যে যাতে এটা বেড়ে না যায় অনেক। আর এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার কন্ট্রোল করতে হবে, জিনিসটার এত বেশি টার্নওভার হচ্ছে এমপ্লয়ি, সে এমপ্লয়িটারে কন্ট্রোল করতে হবে। আবার কিছু কিছু জিনিসের সিভিয়ারিটি খুবই হাই, আবার ফ্রিকুয়েন্সি ইজ লো, হ্যাঁ, ফ্রিকুয়েন্সি লো, সিভিয়ারিটি হাই, ফ্রিকুয়েন্সি লো। সো এগুলো কোন ধরনের জিনিস? মনে করেন ওই সেম কোম্পানি যে আমি উদাহরণ দিলাম এলিট ফোর্স, ওইটার মনে করেন এমডি চলে গেল বা সিএফও রিজাইন করলো, যেটা আমার অত বেশি ফ্রিকুয়েন্ট হয় না, কিন্তু আবার ইম্প্যাক্টটা অনেক বেশি। মনে করেন একটা এমডি চলে গেলে কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট, কোম্পানি আবার নতুন করে একটা ম্যানেজিং ডিরেক্টর বা একটা সিএফও হায়ার করতে হবে, পুরো প্রসেস সবকিছু মিলে কিন্তু একটা ভালো একটা হেডেক। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে আমরা রেসপন্সিভ হইতে পারি আর একটু, লাইক আমার হচ্ছে গিয়ে এই রিস্ক গুলাকে আমার রেসপন্স করতে হবে। হ্যাঁ, এটা তো আমি কন্ট্রোল করতে পারবো কারণ আমার সিভিয়ারিটি লো তো, আর ফ্রিকোয়েন্সি অনেক বেশি হচ্ছে, তো এগুলো আমি কন্ট্রোল করতে পারবো। কিন্তু এইগুলার এটা সিভিয়ারিটি খুবই হাই কিন্তু ফ্রিকোয়েন্সি আবার লো, তো এই ক্ষেত্রে আমার যত তাড়াতাড়ি সম্ভব আমার এটারে আমি রেসপন্স করতে হবে। হ্যাঁ, রেসপন্স করতে হবে। রেসপন্স করা মানে কি, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি একটা এমডি হায়ার করব। আমার মনে করেন লস অফ সেলস টু কম্পিটিটরস, আমার একটা সেলে লস হয়ে গেল কম্পিটিটরের সাথে, তো আমি ওখানে কুইক অ্যাকশন নিব। হ্যাঁ, ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরের কারণে যদি কোনো লস হয় ওখানেও আমি কুইক অ্যাকশন নিব। আর সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে গিয়ে এইটা, যেটা সিভিয়ারিটিও হাই, ফ্রিকুয়েন্সিও হাই, এটা হচ্ছে গিয়ে মনে করেন একদম ফেলের দিকে নিয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে আমাদের যেমন লস অফ কি কাস্টমার, আমার কাস্টমাররা চলে যাচ্ছে, আমার কম্পিউটার সিস্টেম ফেল করতেছে, তো এগুলো হচ্ছে গিয়ে আমার সিভিয়ারিটিও বেশি থাকে, ফ্রিকোয়েন্সিও হাই থাকে, তো এগুলো আমার টপ প্রায়োরিটি দিতে হবে। সো বেসিক্যালি রিস্ক প্রোফাইলিং করে আমরা দেখবো হচ্ছে গিয়ে কোন জিনিসটাকে আমরা টপ প্রায়োরিটি দিব, কোন জিনিসটাকে আমরা জাস্ট মনিটর করব, কোন জিনিসটাকে আমরা কন্ট্রোল করব, এবং কোন জিনিসটারে আমরা আমাদের কুইক রেসপন্স করব। আমরা হচ্ছে প্রোফাইলিং এর মাধ্যমে আমরা প্রায়োরিটি সেট করি, জাস্ট এটাই, মানে আমরা রিস্ক অ্যাসেস করে আমরা এখানে প্রায়োরিটি সেট করি। এর পরের টপিকটা হচ্ছে গিয়ে ইভালুয়েটিং এন্ড অ্যাড্রেসিং রিস্ক। হ্যাঁ, এবার রিস্কটা যেটা হয়েছে, এখন এই রিস্কটাকে হচ্ছে গিয়ে আমার ইভালুয়েট করতে হবে। হুম, ইভালুয়েট করা মানে কি, আমার রিস্কের ইম্প্যাক্টটা কতটুকু, হ্যাঁ, সিগনিফিকেন্স অফ এনি রিস্ক, মানে রিস্কটাকে আমি একটু ক্যালকুলেট করব, এরপর আমি দেখব
ওই রিস্কটাকে আমি কিভাবে অ্যাড্রেস করতে পারি। আমি এই টপিকটা, ইভালুয়েশনের টপিকটা আমি এটার সাথে কম্বাইনলি পড়ায় ফেলছি, আমি আপনাকে এটার সাথে কম্বাইনলি পড়ায় ফেলছি। যদি আমি একটু নিচে যাই দেখবেন, এই দেখেন এই যে সিভিয়ারিটি, এই যে আগের এটাই সিভিয়ারিটি আর ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমরা যে ইভালুয়েট করব, ইভালুয়েট করে চলে গিয়ে আমার যেই অ্যাকশন গুলো নিব, ওই অ্যাকশন গুলো আর কি অ্যাসেসমেন্ট করার পর, যেমন আমার যেটা হাই সিভিয়ারিটি হাই ফ্রিকোয়েন্সি হলে আমি কি করবো, এটা আমি অ্যাভয়েড করবো, এই জিনিসটা আমি করার চেষ্টা করবো না, অ্যাভয়েড করার চেষ্টা করবো, অ্যাবান্ডন করার চেষ্টা করবো। টেক ইমিডিয়েট অ্যাকশন, আমি কি বলছি, টপ প্রায়োরিটি। সো এটা হচ্ছে আমার টপ প্রায়োরিটি, এগুলো থেকে আমি দূরে থাকবো। যদি রিস্কও ফ্রিকোয়েন্সিও লো হয়, সিভিয়ারিটিও লো হয়, তখন কি করব, এটা আমরা একসেপ্ট করে ফেলে আমরা মনিটর করতে পারি জাস্ট। হ্যাঁ, একসেপ্ট করে আমরা মনিটর করতে পারি। সিভিয়ারিটি হাই, ফ্রিকোয়েন্সি লো, হ্যাঁ, যেমন হাই অফিসিয়ালসে চলে যাওয়া, তো এই রিস্ক গুলো আমরা ট্রান্সফার করে দিতে পারি। হ্যাঁ, অনেক সময় যে ইন্স্যুরেন্স কোম্পানিতে যেগুলো করে, ওরা হচ্ছে কি ট্রান্সফার করে দেয় রিস্ক গুলা। তারপর কি ফ্রিকোয়েন্সি হাই, সিভিয়ারিটি লো, তো এগুলাকে আমরা কন্ট্রোল করতে পারি বা রিডিউস করতে পারি। টেক অ্যাকশন বললাম না, এটা কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। তো এটার উপর বেস করে আমাদের রিস্ক অ্যাড্রেস করা আর কি, একটা হচ্ছে অ্যাভয়েডেন্স, অ্যাভয়েড করব, রিডাকশন, ট্রান্সফার, রিটেনশন বা একসেপ্ট। হ্যাঁ, তো এগুলো কি আর এক্সপ্লেন করা লাগবে? ট্রান্সফার কি, অ্যাভয়েডেন্স কি, রিডাকশন কি, করবো এক্সপ্লেন এগুলা? হ্যালো, আমাকে কি আহ, শুনতে যাচ্ছে? অনেক জি সুন্দর। ভাইয়া শোনা যায়, কিন্তু বললে বোঝা ভাই একটু যায় ভাইয়া, রিস্ক ট্রান্সফারটা যদি আমরা আগাইতে একটু পারতেছি না। এক্সাম্পল দিয়ে বুঝাইতেন। রিস্ক রিস্ক ট্রান্সফার ট্রান্সফারটা হচ্ছে গিয়ে আমি মনে করেন এখন আমি একটা শিপমেন্ট করব, ঠিক আছে, আমি বিদেশ থেকে আমি পণ্যবাহী জাহাজে করে পণ্য নিয়ে আসতেছি, এখানে আমার রিস্ক কি কি থাকতে পারে বলেন? ডুবে যাওয়ার বা আমি ড্যামেজড হওয়ার বা যদি থেফট হয়ে Exactly. যায়। Theft হওয়ার এটা একটা হচ্ছে ভাই, আমি ইন্স্যুরেন্সের মাধ্যমে আমার রিস্কটাকে কমিয়ে ফেলবো। এক্স্যাক্টলি। সো রিস্ক ট্রান্সফারটা কি, আমি আমার রিস্ক, আমি বিজনেসের পণ্যটা আমি আনতেছি, সো রিস্কটা তো আমার উপর, তাই না? কিন্তু এই রিস্কটা আমি না নিয়ে আমি করবো কি, এই রিস্কটা ট্রান্সফার করে আমি দিয়ে দিব ইন্স্যুরেন্স কোম্পানির ঘাড়ে। সরি, ট্রান্সফার করে দিলাম রিস্কটা টাকার আচ্ছা, বিনিময়ে। ওকে, সো ইন্স্যুরেন্স হচ্ছে ওয়ান অফ দ্য মেথডস। ইন্স্যুরেন্স বাদে কি আর কোনো মেথড আছে রিস্ক ট্রান্সফার করার? হ্যাঁ, এই যে যেমন মনে করেন আমার এই যে এক্সচেঞ্জ রেট লস হয় কোম্পানিতে, তাই না? জি। এক্সচেঞ্জ রেটের লস জন্য অনেক লস হয়, আমি জানি না আমার ফিউচারে আমার ভ্যালু ডিগ্রেড করবে নাকি, আমার ইনফ্লেট করবে নাকি ডিফ্লেট করবে, আমি জানি না। সো সেই ক্ষেত্রে কি করি আমরা, লাইক আমরা কিন্তু এরপর আবার দেখেন, এরপর আমাদের মনে করেন যে আমরা যে ব্যাংকে লোন নেই, অনেক সময় ফ্লোটিং লোন নেই, আমরা কিন্তু জানি না আমাদের ইন্টারেস্ট বাড়ায় দিবে কিনা ফ্লোটিং লোনে বা ভ্যারিয়েবল লোনে, আমার পরের বছর আমার লোনের ইন্টারেস্ট বা প্রিমিয়াম আমার কতটুকু থাকবে আমি জানি না, এটাও আমার একটা রিস্ক ফাইন্যান্সিয়াল। সো এটা আমরা ট্রান্সফার করতে পারি কিভাবে, হেজিং এর মাধ্যমে। আপনারা হচ্ছে গিয়ে এই প্রফেশনাল লেভেলে এফএম যখন পড়বেন তখন হেজিং একটা কনসেপ্ট পড়বেন। হেজিং কি করি আমরা, আমরা একটা এমন একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে একটা কন্ট্রাক্টে যাই, যে কন্ট্রাক্টের মাধ্যমে আমরা বলি তোমার ফিউচারে আমি 9% রেটে তোমার কাছ থেকে আমি লোন নিচ্ছি, ফিউচারে যদি 10% হয়, হ্যাঁ, লোনের রেট, তাহলেও আমি 9%ই দিব, আমি 10% দিব না, এটার বিনিময়ে তুমি আমার কাছে এটা প্রিমিয়াম নাও, এরকম একটা হেজিং। লাইক আমি আমার একটা বার্ড সেট করে দেওয়া, বুঝছেন, আমি একটা হেজ করে নিলাম যে আমি আমার ইটাকে মানে আমার রিস্কটাকে হচ্ছে গিয়ে একটা লাইক ট্রান্সফার করার জন্য, লাইক আমি পুরোটাই ট্রান্সফার করে দিলাম। বুঝা গেছে? এটাই তো এটাই তো জি। রিস্ক ম্যানেজমেন্ট।
আমি হেজ করব নাকি? এটাই পুরোটা রিস্ক ম্যানেজমেন্ট। এখন রিস্ক ম্যানেজমেন্ট একটা ব্রড জিনিস, বুঝছেন? সো রিস্ক ম্যানেজমেন্ট, অনেক এটাই রিস্ক ম্যানেজমেন্ট বললে ভুল হবে, কারণ রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে অনেক কিছু পড়ে, অনেক এটা একটা কিছু। পদ্ধতি, হ্যাঁ, এটা একটা একটা পদ্ধতি, পদ্ধতি। হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ পদ্ধতি, লাইক ট্রান্সফার করার পদ্ধতি। হুম, ঠিক আছে, এই যে রিস্ক রিটেনশন, যেটা আমি হচ্ছে গিয়ে রিটেন করতেছি, কিছু কিছু রিস্ক আছে যেটা আপনি মনে করেন টলারেট করলে যে ক্ষতি হবে, মানে আপনার রিস্ক কিছু কিছু আছে টলারেট করলে যে ক্ষতি হবে তার চেয়ে বেশি ক্ষতি হবে যদি আপনি ট্রান্সফার করতে যান, বেশি লস হবে। এটাও কিন্তু একটা রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। কিছু কিছু রিস্ক আপনি রিটেন করবেন। এই যে আমি হচ্ছে এই এই ইরান ইসরায়েলের যে ওয়ার হচ্ছিল, এই ওয়ারে হচ্ছিল গিয়ে দেখলাম হচ্ছিল গিয়ে ইসরায়েল হচ্ছিল গিয়ে ওদের যে আয়রন ডোম, এগুলো দিয়ে হচ্ছিল গিয়ে ওই সকল রকেটই ভাঙে বা ডিসপোজ করে যেগুলোতে ইম্প্যাক্ট বেশি হওয়ার কথা। আর যে সকল রকেট টকেট দেখবে খালি জায়গায় পড়তেছে, ওইসব রকেট ওরা ড্যামেজ করে না, ওরা পড়তে দেয়। সো ওগুলা রকেট পড়তে দেওয়ার কারণ কি, ও যদি এটারে প্রিভেন্ট করতে যায় তাহলে ওর এক একটা আয়রন ডোমের পিছে কত খরচ, ও খালি খালি ওর টাকা নষ্ট করে না, এর চেয়ে যদি পড়লে ওর কম খরচ। তো কিছু কিছু আপনি একসেপ্ট করে নিতে হবে রিস্ক। তো এটাও একটা ম্যানেজমেন্টের পদ্ধতি। সাহেব ভাই বুঝছেন রিস্ক জি জি, ট্রান্সফারটা? বুঝতে পেরেছি। জি, এখন ক্লিয়ার। ওকে। সো রিস্ক ট্রান্সফারে আমি আরেকটা উদাহরণ দেই কমন, সেটা হচ্ছে লিগে মনে করেন আপনি এই যে কোকা কোলা কোম্পানি বা এরকম বিভিন্ন ধরনের বা বিভিন্ন ধরনের কোম্পানির করে কি ডিস্ট্রিবিউশনটা মনে করেন একটা কোম্পানির দায়িত্ব দিয়ে দেবে, তুমি ভাই ডিস্ট্রিবিউট করবা, যা হয় হয় তুমি ডিস্ট্রিবিউট করবা, আমি ডিস্ট্রিবিউট করতে পারবো না। তো এটাও কিন্তু এক ধরনের রিস্ক ট্রান্সফার। হ্যাঁ, ওই কোম্পানিটা ডিস্ট্রিবিউট করে দিবে সব। ওষুধ কোম্পানিগুলো এগুলো করে, মানে তুমি ডিস্ট্রিবিউট করে দিবে, যদি ওষুধ নষ্ট হয়ে যায় তাহলে তুমি দেখবে এটা, তো কোম্পানির কাছে এটা ট্রান্সফার করে দেয়। সো তার পরের টপিকটা হচ্ছে কি আমার রিস্ক মনিটরিং, রিভিউইং এন্ড রিপোর্টিং। এটা আবার একটা বিশাল বড়, আমরা মেইন জায়গায় ঢুকতেই পারিনি এখন। সো এরপর কই জানি ছিলাম, প্রিভিং, ওকে। রিস্ক মনিটরিং, রিভিউইং এন্ড রিপোর্টিং। সো রিস্ক মনিটরিং কি, মানে আমার যেই রিস্কি ইভেন্ট গুলো হয়েছে আমি তো সবগুলো মিটিগেট করার জন্য আহ, আমি হচ্ছে গিয়ে বিভিন্ন মিজার নিছি। তো ওগুলাকে সবগুলাকে আমি কি করবো, আমি একটা নির্দিষ্ট র্যাডারে বা আমি টাইম টু টাইম ওটার ফলো আপ নিবো, জিনিসটা মনিটর করব। হ্যাঁ, সব লাইক আমি একটা জিনিস একটা সিস্টেম ইমপ্লিমেন্ট করে দিলাম, ওই সিস্টেমটা ভালোভাবে চলতেছে কিনা ওটার জন্য আমার মনিটরিং দরকার আছে না, ওটা আমার উপর নজর রাখতে হয় না। সো ওই জিনিসটাই হচ্ছে কি আমার এখানে করার কথা বলছে। সো এখানে কিছু রিস্ক মনিটরিং প্রসেসের এক্সাম্পল দেওয়া আছে, যেমন রেগুলার রিভিউ অফ প্রজেক্টস এগেইনস্ট স্পেসিফিক কস্ট এন্ড কম্পিটিশন। লাইক আমরা যদি যখন কোনো বাজেট করি তখন কোনো কস্ট বা মাইলস্টোনের সাথে আমার হচ্ছে প্রজেক্ট অ্যাকচুয়াল কস্টের সাথে আমার প্রজেক্টেড কস্ট আমরা মিলাই দেখি। সো সিস্টেম অফ নোটিফিকেশন অফ ইনসিডেন্ট, লাইক আমার হচ্ছে গিয়ে এই লাইক অ্যালার্ম সিস্টেম যে আমরা ই করি, লাইক আমরা হচ্ছে বিভিন্ন ফায়ার অ্যালার্ম দেই না, ফায়ার অ্যালার্ম দেই কেন, মনিটর করার জন্য, যে আমার কোথাও যদি অ্যালার্ম বাজে ওঠে আমি মনিটর করতে পারি যে না ওই জায়গাটা অ্যালার্ম বাজছে, ওই জায়গাটা আমি ই করবো। ইন্টারনাল অডিট ফাংশন, এটাও আমরা মনিটরিং এর জন্য করি। এমপ্লয়মেন্ট কমপ্লায়েন্স মনিটরিং স্টাফ, স্কিল অ্যাসেসমেন্ট করি, মেডিকেল এক্সাম নেই, বিভিন্ন চাকরিতে মেডিকেল এক্সাম নেয় মনিটরিং এর জন্য। যেমন পুলিশে আপনার রেগুলার টাইম টু টাইম মেডিকেল এক্সামিনেশন দেওয়া লাগে। তারপরে যে বিভিন্ন ড্রিলস করি, ফায়ার ড্রিলস করি মাঝে মধ্যে, লাইক অফিসে আমরা মাঝে মধ্যে মনে করেন কাজ করতে করতে হুট করে দেখি ফায়ার অ্যালার্ম বাজে উঠে, সবাই দৌড় দিয়ে আমরা নিচে নামি। এরপর দেখি ওটা হোক্স ছিল, ওটা আসলে কোনো আগুন ধরে নাই, নিচে হচ্ছে সব সেট আপ করা, অ্যালার্ম বাজলে যে দৌড় দিয়ে বেরোতে হয় ওটার একটা ট্রেনিং। এগুলো হচ্ছে গিয়ে কিছু এক্সাম্পল।
এই ফিডব্যাক, কমিউনিকেটিং, লার্নিং এগুলো আসলে পড়ানোর কিছু নাই, জাস্ট দেখে যান। রিপোর্টিং অন রিস্ক ম্যানেজমেন্ট একটা এক্সাম্পল। এই যে এইখান থেকে হচ্ছে কি আপনাদের বেসিক্যালি এই ক্লাসটার মেইন ইস্যু। সো রিস্ক অ্যান্ড আনসার্টিনিটি ইন ডিসিশন মেকিং, সেন্সিটিভিটি, ব্রেক ইভেন অ্যানালাইসিস অ্যান্ড রেলেভেন্ট ক্যাশ ফ্লো। আচ্ছা, এই টপিকটা কি আপনারা ফ্রাইডে পড়তে চান নাকি এখনই শেষ করব? ফ্রাইডে হলে ভালো হয়, তাহলে সময় হবে। জি ভাইয়া, কারণ এখন তো এমনিতে অনেক রাত হয়ে গেছে বা রাত হয়ে বাসায়ও গেছে, তো নিচে এটা নামবো, আমরা তো নতুন করে ফ্রাইডে হলে আর ভালো কি হয়। একটু ফ্রেশ মাইন্ডে আমরা একটু স্টার্ট করি, তাই না? রাইট রাইট ভাইয়া। তো একটু ফ্রেশ মাইন্ডে স্টার্ট করি, কারণ এখানে হচ্ছে কি আমাদের বেশ কিছু এই যে লাইক রেলেভেন্ট ক্যাশ ফ্লো, আপনাদের ওই যে এনপিভি আসে না ইদানিং, যদি কেউ এক্সাম দিয়ে থাকেন এনপিভি ক্যালকুলেশন আছে না, ওগুলো আর কি এখান থেকেই আসে। Net present value. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো এখান থেকেই আছে। তো আমার ক্লাসে হচ্ছিল গিয়ে লাইক আমার মনে হয় মোস্ট প্রবাবলি নন কমার্স ব্যাকগ্রাউন্ডও আছেন। ওই সাইব ভাই কি নন কমার্স ছিলেন? না না, আমার ইকোনমিক্স ছিল। ও ইকোনমিক্স। তো নন কমার্স বলতে হচ্ছিল কি আমি বলতেছিলাম আর কি বিজনেস বাদে, হ্যাঁ ইকোনমিক্স। তো আমার এখানে আরো থাকতে পারে। তো আমাদের হচ্ছিল গিয়ে এই টপিক গুলো একটু অনেকের কাছে মনে হবে অনেক ইজি, ভাইয়া কেন এগুলো বলতেছে। সো আসলে আমার তো রেসপন্সিবিলিটি হচ্ছিল গিয়ে যাতে প্রত্যেকটা মানুষ বুঝে। সো যারা আর কি এগুলো আগে থেকে জানেন তারা, তাদের আমি বুঝি যে জিনিসটা অনেক করতে কষ্ট হয়, লাইক সারাদিন কাজ করে অফিস করে ক্লাসে বসেন, তো সবার এক্সপেকটেশন ম্যাচ নাও হতে পারে। কিন্তু আমি যদি গ্রুপ লেভেল থেকে যাই তাহলে হচ্ছে কি কেউই আর কি সবই যদি বুঝাই তাহলে হচ্ছে কি কেউই আর কি লেফট আউট থাকবে না। তো আর কি যারা বুঝেন তারা একবার রিকল করেন বা আমার সাথে আমাকে একটু হেল্প করতে পারেন তারা, যে যেমন আজকে অনেকে সাজেশন দিয়েছেন এটা এটা না হয়ে এটা হবে, এটা এরকম অনেক এক্সাম্পল দিয়েছেন। সো আপনারা আমার সাথে পার্টিসিপেট করেন, যারা যারা বুঝি না তাদেরকে বোঝানোর জন্য আপনারাও পার্টিসিপেট করেন। হুম। সো আমরা এই নেক্সট টপিকটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো আমরা কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলোতে আমরা একটু বেশি টাইম দিব, আর কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলোতে আমরা অত বেশি টাইম দিব না। যেমন এটার পরের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটাতে আমরা একটু বেশি টাইম দিচ্ছি, পরের চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে আমাদের অত ইম্পর্টেন্ট না বা অনেক ছোট একটা চ্যাপ্টার, জাস্ট আমরা একটু স্কিম থ্রু করে যাব, বুঝছেন? এই চ্যাপ্টারই শেষ হয় না, এই কতখানি নামছি। ওকে, তাহলে আজকে আমরা ক্লোজ করি। ফ্রাইডেতে দেখা হবে। ফ্রাইডেতে দরকার হলে আমরা একটু ক্লাসটা আধা ঘন্টা এক্সটেন্ড করবো ভাই। আমরা একদম টাইম মতো চলে আসবো, একদম 10:45 শুরু করবো। ওকে ভাইয়া, আল্লাহ ঠিক হাফেজ। আছে, গুড গুড নাইট এভরিওয়ান। Okay, জি, good night, bye. গুড নাইট।